একাত্তর সংযোগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা। প্রতিদিনই আমরা সরকারের পক্ষ থেকে শুনছি যে দেশের অর্থনৈতিক জোয়ার বইছে এবং ব্যাপক অর্থনৈতিক উন্নতি হয়েছে। মাথাপিছু আয় বেড়ে হয়েছে $1314, $24 বিলিয়ন উপরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এবং এই সবকিছু মিলিয়ে এটি আসলে একটি মধ্যম আয়ের দেশের চিত্র। কিন্তু তারপরও এরকম একটি অর্থনৈতিক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা দেশের মানুষ সাগরে ভাসছে একটু সচ্ছল জীবনের আশায়, এবং মাসের পর মাস সমুদ্রে ভেসে অভিবাসী হতে ছুটছে অন্য কোনো দেশে। এর আগেও যদি আমরা দেখেছি যে সমুদ্রে, আকাশপথে, স্থলপথে বিভিন্নভাবে এই অভিবাসী হওয়ার ইচ্ছায় মানুষ দেশ ত্যাগ করেছে, এবং অভিবাসী হতে গিয়ে জঙ্গলে বাঘে খেয়ে ফেলা, সমুদ্রে হাঙরে খেয়ে ফেলা, মাঝপথে মারা যাওয়া, এই কিংবা গণকবরে শেষ মুহূর্তে ঠাঁই হওয়া, এ সমস্ত গণমাধ্যমে উঠে আসছে। এই মুহূর্তে যেটি সমস্যা, সাগরে অভিবাসীরা ভাসছেন, তার মধ্যে রয়েছে একটি দল যারা রোহিঙ্গা জনগোষ্ঠী নামে পরিচিত। কোনো দেশই তাদেরকে নিতে চান না, এবং বাংলাদেশের সেখানে কতজন মানুষ আছে সেটিও আমরা খুব সহজে এখনো জানি না। প্রশ্নটি হচ্ছে যে গ্রামের প্রান্তিক জনগণ যখন রেকর্ড মাত্রায় ফলন ফলাচ্ছে, বাম্পার ফলন হচ্ছে দেশে, এবং তখন উৎপাদিত ফসলের মূল্য তারা পাচ্ছে না বলে দাবি করছেন, হতাশাগ্রস্ত হচ্ছেন, সমাজ যখন তাদেরকে স্বীকৃতি দেয় না, রাষ্ট্র যখন তাদেরকে সেই সম্মান দিতে পারে না, তখন এই ধরনের উন্নয়ন প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে কিনা, এবং উন্নয়ন কি শুধুমাত্র একটি শহুরে নির্দিষ্ট জনগণের মধ্যেই ঘুরপাক খাচ্ছে কিনা, এবং সেই উন্নয়নের সত্যিকার ভাগিদার প্রান্তিক জনগোষ্ঠী হতে পারছেন কিনা, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আজকে আমাদের সাথে যারা রয়েছেন তারা হলেন ডক্টর নুরুল আলম লেনিন, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আছেন রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক নিউজ টুডে, আরও আছেন ডক্টর আহসানিজ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এবং দর্শক, আপনারাও তো ফোন করতে পারেন, SMS করতে পারেন, আমাদের সাথে যুক্ত হতে পারেন টুইটার, স্কাইপে, ফেসবুক এবং ইমেইলের মতো যে কোনো মাধ্যমে। আপনারা পর্দায় নাম্বারটি দেখছেন। আমি একটু ডক্টর নুরুল আলম লেনিন আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি খুব সহজ প্রশ্ন, এতক্ষণ ধরে অনেক কিছুই বললাম। বাংলাদেশের মানুষ অভিবাসী হওয়ার চেষ্টা করছেন, এবং সেটির মূল কারণ অভাব, এমনটি গবেষণা প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে। এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যেই দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে, শক্ত ভিত আছে যে দেশে, সেই দেশের মানুষ কেন অভাবের তাড়নায় এরকম ভয়াবহ ঝুঁকির পথ বেছে নেবেন? ধন্যবাদ মিথিলা। প্রথমে আপনি ধরে নেবেন যে এই যে আমাদের এখানে উন্নয়নের কথা আমরা বলছি, বা পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, বা মধ্যম আয়ের দেশের প্রাথমিক স্তরে আমাদের বাংলাদেশ অনুপ্রবেশ করেছে, তার একটা বড় অবদান হচ্ছে রেমিটেন্স। অর্থাৎ বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ তারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের শ্রমশক্তি বিক্রি করছে, তাদের মেধা বিক্রি করছে, এবং সেটার বিনিময়ে যে টাকা বাংলাদেশে আসছে সেটা কিন্তু আমাদের এই যে আজকে আমরা যেটা বলছি যে আমাদের উন্নয়ন, বা আমাদের এখানে রিজার্ভের কোয়েশ্চেন আপনি বলেছেন, ইভেন আমাদের মাথা প্রতি আয়ের কথা বলেছেন, আমাদের কনজামশনের ক্ষমতা বৃদ্ধির কথা বলেছেন, সেইটা একটা অন্যতম কারণ। এখন এইটে যেমন যারা গিয়েছে দরিদ্র পরিবার থেকে, হতদরিদ্র মানুষ, জমি জমা বিক্রি টিক্রি করে বিভিন্ন দেশে তারা আসলে শ্রমদাসত্ব করতেই গিয়েছে। এটা একদিকে আমাদের দেশের অর্থনীতির একটা রিয়েলিটি যে হ্যাঁ, এগুলো করেও বাংলাদেশ, যে বাংলাদেশকে একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের কিসিঞ্জার সাহেব তলাবিহীন ঝুড়ি বলেছিল, সেই বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে, এবং কেবলমাত্র রেমিটেন্সের উপরে নির্ভর না করেও অন্যান্য রপ্তানি খাতে, অন্যান্য খাতেও বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে। এবং আপনার কথা অনুযায়ী যে আজকে আমাদের কৃষি খাতে যে প্রবৃদ্ধি, আমাদের যে ফসল উৎপাদন হয়েছে সেখানে দাম পায়নি কৃষক, এটা যেমন একটা সত্য কথা, তেমনি আজকে বাংলাদেশ খাদ্য আত্মনির্ভরশীল হয়েছে, এইটা আরেকটা বাস্তবতা। কিন্তু এত সত্ত্বেও এটা তো সত্য কথা যে মানুষ বিদেশে গিয়ে আয় করে এনে নিজের দারিদ্র্যকে কিছুটা হলেও লাঘব করতে পারছে, কিছুটা সমৃদ্ধির স্বপ্ন দেখতে পাচ্ছে বা ছোঁয়া পেয়েছে, তাদের দেখা দেখি আরো লক্ষ লক্ষ মানুষ এখানে আছে
যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তারা স্বাভাবিকভাবেই তাদের প্রত্যাশা থাকবে যে আমরা বিদেশে গিয়ে আমরাও আমাদের ভাগ্য পরিবর্তন করব, দারিদ্র্যের এই শেকল থেকে আমরা বেরিয়ে আসবো। নুরুল উল্লেনী, একটা প্রশ্ন আপনার বক্তব্য সূত্র ধরে আমি ছোট একটা প্রশ্ন করে আমি অন্য কারো কাছে যাব। আপনি বলছেন যে বাংলাদেশের এই অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি মূল অংশ আসে রেমিটেন্স থেকে, এবং আরো এটিই বলছেন যে যারা যাচ্ছেন সেটি সত্য যে তারা শ্রম দাসত্ব করতেই যাচ্ছে। মানে তার মানে কি দুটো কথাকে যদি আমি এভাবে কনক্লুড করি বা উপসংহার টানি, বিষয়টি কি এরকম যে আমরা শ্রম দাসত্বের বিনিময়ে আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করছি, মানে সেটিকে আদৌ উন্নয়ন কিনা? সেটা যদি আপনি বলেন আবার এক পেশে বলা হবে। আমি বলছি ওয়ান অফ দ্য কম্পোনেন্ট। আমাদের রেমিটেন্স হচ্ছে আমাদের জাতীয় আয়ের একটা ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, এবং এইটা প্রাইমারি না, এটাই মূল না, কিন্তু আবার এইটাকে ইগনোর করার মতো কোনো রিয়ালিটিও না। কারণ 1 কোটি মানুষ বাইরের থেকে তাদের শ্রম এবং মেধা, আমি দুটোই বলছি, এবং কখনো কখনো এটা শ্রম দাসত্বের পর্যায়েই পড়ে, সেরকম করছে। এবং এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে যতদিন না পর্যন্ত অভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা সকল মানুষের কর্মসংস্থান, যোগ্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারবো, মানব সম্পদের উন্নয়ন করতে না পারবো, যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই মানুষের শ্রম এবং মেধাকে নিজের অভ্যন্তরীণ ক্ষেত্রে কাজে লাগাতে না পারবে, ততদিন পর্যন্ত বাইরে যাওয়ার এই প্রবণতা থাকবে। এবং যে কোনো মূল্যে বাইরে যাওয়ার মধ্যে যেই প্রতারণার শিকার, সেটাও কিন্তু একটা মানে কথাটা একটু বৈষম্যমূলক হয়ে গেল কিনা? মানে আমরা যাদেরকে বাইরে পাঠাচ্ছি তাদের মধ্যে বেশিরভাগই অবৈধ উপায়ে যাচ্ছেন, সেটিও আমরা জানি, কিন্তু সেই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি না অনেকটাই কারণ রেমিটেন্স কমে যাবে সেটির ভয়ে, হয়তো আমি জানি না। এটি একটি প্রশ্ন, এবং তার সঙ্গে সঙ্গে এটিও প্রশ্ন, আপনি নিজেই বলছেন যে আমরা সকলের সেই কর্মসংস্থানের সুযোগ করতে পারছি না, তাহলে আসলে অর্থনৈতিক উন্নয়নের ভিত কিসের উপর দাঁড়িয়ে? জনাব নুরুল উল্লেনী, আমি আসবো আপনার কাছে। আমি একটা কথা বলি না, হলে পরে এটা আমরা কি কথা বলেছি যে বাংলাদেশ এখন দুধ আর মধুর নহরে ভাসতেছে, বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা বলছি যে আমরা একটা উন্নয়ন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি, এবং বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। শব্দটা বুঝেন, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। চরম দরিদ্র সীমার নিচের মানুষের সংখ্যা এখন ক্রমাগত অনেকখানি কমে এসছে, এবং আমরা 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হব। সেই ক্ষেত্রে আমাদের বলা যেতে পারে যে আশাতীত অগ্রগতি হয়েছে, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে বাংলাদেশের সকল সমস্যার সমাধান হয়ে গেছে, এখন আর কেউ বাইরে যেতে চাচ্ছে না। আমি আসবো আপনার কাছে, আমি একটু রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে যেতে চাই। আপনি যেটি শুনলেন জনাব লেনিন যেটি বলছে যে দুধ আর মধুর নহর বয়ে যাচ্ছে, এরকম কেউ দাবি করেনি, কিন্তু বাংলাদেশে যে অবস্থা এখন বিরাজমান তার সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে চিত্র আমরা দেখি, সেটি কি সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন কিনা আপনি? অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা 1972 সনে যে জায়গায় ছিলাম আমাদের স্বাধীনতার পর ওই জায়গার থেকে আমরা এখন অনেক সামনে এসেছি। আমাদের মাইক্রো ইকোনমিক ইন্ডিকেটরস, ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস, এগুলি সবই আমাদের ফেভারেবল। কিন্তু আপনার প্রশ্ন হলো যে এত সবের পরেও পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেল, জিডিপি বেড়ে গেল, বাজেট আমার মনে আছে 72 সনে 4000 কোটি টাকার বাজেট থেকে এখন 3 লক্ষ কোটি টাকার বাজেটে চলে গেলাম, তারপরে মানুষ এরকম দৌড়াচ্ছে কেন? মানুষ দৌড়াচ্ছে কিন্তু আসলে এইটা যে অর্থনৈতিক কারণ তো আছেই, কারণ আমাদের 16 কোটি লোকের 45% হলো ওয়ার্কিং পপুলেশন। 45% এই পপুলেশনকে এমপ্লয়মেন্ট দেওয়া দেশের ভিতরে, এইটা অলমোস্ট ইম্পসিবল। সবাইকে কাজকর্ম দিয়ে দিবে, করবে, কেউ বাইরে যাবে না, কেউ বাইরের দিকে তাকাবে না, এটা হয় না। তারপরে হলো যেটা আমাদের যারা বিদেশে আছে, 1 কোটির মতো লোক যারা বিদেশে আছে, তাদের একটা উন্নত জীবন, তাদের এইটা তার পাশের বাড়ির লোকটাকে এলিওর করে যে আমিও তো যেতে পারি। আর এখন যেটা যে সাগরে যারা ভাসছে, এখানে আমি মনে করি সরকারের ভুল নীতির কারণে এইটা বেড়ে গেছে। আগেও ছিল অল্প স্বল্প, বাট এটা বেড়ে গেছে। কি ধরনের ভুল নীতি বলে? ভুল নীতিটা হলো যখন মালয়েশিয়ার সাথে বলল G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লোক পাঠানো হবে, প্রাইভেট সেক্টরকে কমপ্লিটলি অফ করে দেওয়া হলো, তখন থেকেই কিন্তু এটা বেড়ে গেছে।
কারণ যখন আপনি নর্মাল চ্যানেল বন্ধ করে দেন তখন কিন্তু আপনার মানে অবৈধ চ্যানেলে মানুষ যাওয়ার একটা প্রবণতা হয়। এবং আমি শুনেছি যে এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইয়েতে 20,000 টাকায় মালয়েশিয়া যেতে পারবে, টাকাই লাগবে না অনেক সময়, এগুলিও বলেছে। এগুলি অনেকটা স্বপ্নের কথা। তো এর মধ্যে গত 2 বছরে আমি শুনেছি যে কয়েক হাজার লোক মাত্র গেছে ওখানে, এর বেশি যেতে পারে নাই। কিন্তু এই অবৈধ চ্যানেলে এই যে সাগরে ভাসতে ভাসতে কয়েক লক্ষ লোক গত 2 বছর 3 বছরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব জায়গায় চলে গেছে। তো এইটা একটা সরকারের ভুল নীতি আমি মনে করি। আরেকটা ভুল পলিসি যেটা এটা সময় লাগবে অবশ্য, সেটা হলো যে আপনার ইনকাম ডিসপ্যারিটি। আমাদের উন্নয়ন হচ্ছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, আমাদের জীবনমান উন্নত হচ্ছে। গ্রামে আপনি হাঁটলে দেখবেন যে লুঙ্গি পরা লোকের সংখ্যা কম, সবার গায়ে কাপড় আছে, পায়ে স্যান্ডেল আছে, কৃষি শ্রমিকের বেতনও বেড়েছে। কিন্তু ওই জায়গার মধ্যে একটা ইনকাম ডিসপ্যারিটি। আমি এই জায়গাটিতে আসতে চাই জনাব রিয়াজউদ্দিন আহমেদ। আমি ডক্টর আহসান এইচ মনসুরের কাছে এই প্রশ্নটি নিয়ে যেতে চাই, যেটি বলছেন জনাব রিয়াজউদ্দিন আহমেদ, ইনকাম ডিসপ্যারিটি বা আয়ের যে বৈষম্য, এই আয়ের বৈষম্য তো সবখানেই আছে ডক্টর আহসান এইচ মনসুর। মানে চতুর্থ শ্রেণীর যে গড়ের অঙ্ক শিখেছিলাম আমরা, তাতে করে বুঝতে পারি যে $1314 যে আয়ের চিত্র আমরা দেখি বা গড় আয়ের চিত্র আমরা দেখি, সেখানে আসলে কোটিপতির আয়ও আছে এবং সঙ্গে সঙ্গে নিঃস্ব মানুষের আয়ও নিশ্চয়ই যুক্ত আছে। সেই জায়গাটিতে, সেই বৈষম্যটিতে দিকে যদি আমরা অঙ্গুলি নির্দেশ করি, আসলে কি বাংলাদেশের মানুষের বা প্রান্তিক মানুষের সত্যিকার অর্থে জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে কতটা? এটা প্রশ্নটা কঠিন, জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব একটু ভিন্নভাবে। আমি একটা জিনিস বলে আসছি সবসময়ই, এবং কিছুদিন আগেও বলেছিলাম মাননীয় অর্থমন্ত্রীকে। এমসিসিআইতে বেশ একটা প্রতিবেদন দেওয়া হয়েছিল, যেখানে দেখানো হচ্ছে একদিকে যে সরকারের থেকে আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয় বলছেন যে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে এবছর 6.51%। অন্যদিকে একই সাথে যখন জনগণকে কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কৃষক বলছে আমি আমার দাম পাচ্ছি না। যোগাযোগ কর্মীরা বলছেন যে আমরা আমাদের ট্রাক হারিয়েছি, বাস হারিয়েছি, কর্ম হারিয়েছি। ব্যাংকার বলছেন আমরা লস খাচ্ছি, আমাদের বিজনেস নাই। ব্যবসায়ী মহল বলছে আমাদের বিক্রি নাই। এই যে বৈচিত্র্য, এক ধরনের আমি বলবো কন্ট্রাস্ট বিটুইন সরকারি অ্যাসেসমেন্ট এবং জনগণের যে অ্যাসেসমেন্ট, এই দুটোর মধ্যে কিন্তু একটা সমন্বয় হওয়া প্রয়োজন। আমি মনে করি যে এখানে একটা বড় রকমের ফারাক আছে, যে কারণে আসলে আমরা কতখানি পেয়েছি আমাদের সেটা নিয়ে একটু ভাবতে হবে। এটা একটা জিনিস আমি একটু বলে নিই। তারপরে আপনার সাথে আপনি যেটা বললেন যে এই আমাদের ইনক্লুসিভনেস অফ আওয়ার গ্রোথ, আমাদের কতখানি জনগণ এটার সাথে কতখানি সম্পৃক্ত, এই ব্যাপারে আমি বলবো যে গ্রোথ কিন্তু দুনিয়ার সব দেশেই একটু হলেও এটা ইনকাম বৈষম্যটাকে বাড়ায়। তবে বাংলাদেশের গ্রোথের কনটেক্সটে আমি বলবো যেটা অতখানি খারাপ ভাবে হয় নাই। ইট হ্যাজ বিন মোর অর লেস ইনক্লুসিভ বেসড অন তথ্যভিত্তিক যেগুলো আমরা পাই। এখন আমি যে একটু টাচ করব যে আমাদের কেন তবু এই অবস্থাটা সৃষ্টি হচ্ছে। এখানে একটা জিনিস আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে গ্রামীণ যুবকদের কর্মক্ষমতা কতখানি। তারা হচ্ছে বেশিরভাগই আমি বলবো অর্ধশিক্ষিত, তারা কিন্তু এমপ্লয়েবল না ফর্মাল সেক্টরে। আমাদের এডুকেশনাল ডিভাইড একটা বড় রোল প্লে করছে এখানে। তারা কিন্তু কৃষি কর্ম বিমুখ, কিন্তু তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে আমাদের শিল্পে কিন্তু কর্মসংস্থান গত 1 বছর 1.5 বছরে কমে গেছে। আমরা যদি গার্মেন্ট শিল্পের প্রবৃদ্ধিও দেখি, সেখানে প্রবৃদ্ধি হয় নাই। ফলে এখানে যেটা হচ্ছে যে কাজ তারা দেশের ভিতরে পাচ্ছে না, এবং একই সাথে মিথ্যা কিছু প্রলোভন দেখানো হচ্ছে যে যার ভিত্তিতে তারা স্বপ্ন দেখছে যে আমরা বিদেশে গেলে পরে আমরা কাজ পাবো এবং আমরা বড়লোক হয়ে যাব। যে এই যে প্রতারণা, এইটা সব মিলিয়ে এই জিনিসটাকে সৃষ্টি করেছে। তারা বাবা মাকে চাপ দিচ্ছে জমি বিক্রি করে হলেও আমাকে বিদেশে পাঠিয়ে দিতে হবে। এই যে একটা সামাজিক এক ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু এক ধরনের ডাইনামিক রোল প্লে করছে আমাদের সমাজের মধ্যে। আমি লাস্টে একটু বলবো যেটা রিয়া সাহেব সুন্দর করে বলেছেন, G2Gর ফেলিওরটা। G2G ইজ এক্সট্রিমলি ইটস এ ডিসঅ্যাপয়েন্টিং থিং। এই যে কথা বলা হয়েছে যে 80,000 টাকা আমরা পাঠিয়ে দিতে পারবো, এটা সরকার পারবে না। মাত্র 7,000 কর্মী এ পর্যন্ত গিয়েছে, যেখানে আমরা আশা করেছিলাম 2 থেকে 3 লক্ষ যাবে। তো এই ব্যবস্থা হবে না। বাংলাদেশের
অভিবাসন সবসময় ব্যক্তি খাতে হয়েছে, বাইরের মাধ্যমেই হয়েছে। সেটার মধ্যে খারাপ ভালো আছে। সরকারের রোল হচ্ছে নিয়ন্ত্রক হিসাবে থাকা, ব্যবসায়ী হিসাবে নয়। সরকারকে সেই নিয়ন্ত্রক রোলে ফিরে যেতে হবে। আমি আসবো এই সমস্ত প্রসঙ্গ নিয়ে আরেকবার আসবো ৭১ সংযোগে, তবে বিরতির পর।